বর্ষার ঘন মেঘকে সঙ্গে নিয়ে রূপনারায়ণের তীরে ঘুরে বেড়ানো। আর ঠিক তার পাশেই কথাশিল্পীর এই সুন্দর বাড়ির ইতিহাস। এখন ঢুকে গেছি একদম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসগৃহের ভেতরে। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামেশ্বরমতী গল্পের পেয়ারা গাছ। আর ঠিক তার কিছুটা দূরেই 373 বছরের পুরনো মদন গোপালজির মন্দির। সেই জায়গা ঘুরে বেড়ানোর উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম এই কংক্রিটের জঙ্গল থেকে সামান্য দূরে একটু অক্সিজেনের খোঁজে হাওড়া শান্তাবেড়ে গ্রাম, অর্থাৎ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসগৃহ দেউলটির উদ্দেশ্যে। গুড মর্নিং। একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশন। ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য দেউলটি। দেউলটিতে কিভাবে যাব, কি কি দেখার আছে এবং কোথায় থাকব, সেই নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিও। দেউলটি যাওয়ার সবচেয়ে সেরা উপায় হলো ট্রেন। হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর বা পাঁশকুড়া লোকালে চেপে মাত্র 15 টাকার টিকিটের বিনিময়ে বেরিয়ে পড়া যায়। হাওড়া থেকে দেউলটির দূরত্ব 51 কিলোমিটার, সময় লাগে কম বেশি ঘন্টা দেড়েক। সকাল 9:05, আমরা এখন এসে গেছি দেউলটি স্টেশনে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটু পেট পুজো করে নিয়ে ফার্স্ট গন্তব্য হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসগৃহ। সকাল সকাল বেরিয়েছিলাম, তাই বেশ খিদে পেয়ে গেছিল। স্টেশনের সামনের দোকান থেকে মুড়ি আর ঘুগনি খেয়ে নিলাম। এত সুন্দর খাবার খেয়ে পেট আর মন দুটোই শান্তিতে ভরে গেল। মুড়ি আর ঘুগনি অপূর্ব। ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ঘুরে বেড়াবো। দেউলটি স্টেশনের বাইরে থেকে টোটো ধরে নিলাম। এখান থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসগৃহ প্রায় 3.5 কিলোমিটার, সময় লাগবে কম বেশি 10 মিনিট। স্টেশন থেকে টোটোতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসগৃহে যেতে ভাড়া লাগে জনপ্রতি 20 টাকা। এবার গন্তব্য শরৎ কুটির, অর্থাৎ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসগৃহ, যার কলমের জাদুতে ফুটে উঠেছিল বরদিদি, পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্তের মতো কালজয়ী বিখ্যাত উপন্যাস। যাবার পথে পড়ল নিরালা রিসর্ট। এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। আর এই হলো সেই শরৎ কুটির। 2001 সালে হিস্টোরিক্যাল হেরিটেজের অন্তর্ভুক্ত করা হয় এই বাড়িতে। এখন ঢুকে গেছি একদম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসগৃহের ভেতরে। বাড়ির মধ্যে প্রবেশ করতেই এক অদ্ভুত শান্তি ছেয়ে গেল আমার মনে। কতই ইতিহাস জড়িত আছে এই বাড়ির আনাচে কানাচে। 1926 থেকে 1938 পর্যন্ত এই বাড়িতেই থাকতেন কথাসাহিত্যিক। স্বাধীনতা সংগ্রামের সময় এই বাড়ি হয়ে উঠেছিল বিপ্লবীদের আশ্রয়স্থান। কথার জাদুতে যার সাহিত্য এত সাজানো গোছানো, তার বাড়িও যে সাজানো গোছানো হবে সেটাই স্বাভাবিক। ঘুরতে ঘুরতে পরিচয় হয়ে গেল বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা শ্রী টুবাইপতির সঙ্গে। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। তো বাসগৃহের ঠিক পেছন দিকে আছে স্মৃতিসৌধ, আগে সেটা দেখে নেব। বাড়ির ঠিক বাম পাশেই আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময় দেবী এবং ওনার ভাই স্বামী বেদানন্দ স্মৃতিসৌধ। ওখানে যে 3টে স্মৃতিসৌধ আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে সামনেরটা হিরণময়ী দেবী, তারপরে ডক্টর শরৎচন্দ্র রয়েছে, উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায়। স্বামী বেদানন্দ, ওনার মেজ ভাই নাম হচ্ছে প্রভাসচন্দ্র চট্টোপাধ্যায়, উনি হচ্ছেন বেলুড় মঠে দীক্ষিত হয়ে গেছেন। ছোট ভাই হচ্ছে প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। এটা লেখার ঘর। এই যে চেয়ারটা রয়েছে, ওই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন, তখন বালসার পাঁচিলটা ছিল রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠিটা লক্ষ্য রাখুন একদম কোণে রয়েছে, জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2য় নম্বর র্যাকে।
ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পর হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওইটা বৈঠকখানা ঘর, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতিনাথ বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না। তখনকার দিনে অত্যন্ত দামি কাজ হচ্ছে বেলজিয়াম কাচ। এটা বৈঠকখানে সব বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন। নদীপথে আসতেন হারকিন লণ্ঠন জ্বালিয়ে, ঘরে বসে মিটিং। এটা চরকা রয়েছে, এটা চিকিৎসা। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আর এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। এখানে ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এখানে লিখেছিলেন অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। আর পেছনে হচ্ছে ধানের গোলা, আর টালির চালে ঘরটা হচ্ছে ঠাকুরঘর। ওই যে রাধাকৃষ্ণ যে মূর্তিটা দেখলেন চিত্তরঞ্জন দাসের দেওয়া, সিয়ার দাস। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর ওটা। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামেশ্বরমতী গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি না খেতে শোনা নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। আচ্ছা, এইখানে যে পেয়ারা গাছটা ছিল অ্যাকচুয়ালি সেটা হচ্ছে রামেশ্বরমতী গল্পে যে পেয়ারা গাছটা আমরা কথা শুনেছিলাম, সেই পেয়ারা গাছটাই এখানে ছিল। এখন সেই গাছটা আর নেই, তার এই কাঠামোটা পড়ে আছে। এই যে পুকুরটা আছে, এই পুকুরে কিন্তু উনি দুটো মাছ পুষেছিলেন, একটি কার্তিক এবং একটি গণেশ, এবং তাদেরকে সোনার নোলক পরিয়েছিলেন। তো যখন কার্তিককে ডাকতো কার্তিক আসতো, এবং গণেশকে যখন ডাকতো তখন কিন্তু গণেশ আসতো। এইটা হচ্ছে ঠাকুর দালান। উনি 3 বছর নিজে হাতে অন্নপূর্ণা পুজো করেছিলেন। দুটো খুঁটি রয়েছে, দুটো খুঁটির মাঝখানে উনি ঠাকুর রেখে পুজো করতেন। এখানে লিখেছিলেন অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। আচ্ছা, আর একটা জিনিস এখানে যেটা দেখার আছে, সেই সময় কিন্তু এই বাড়িতে বিপ্লবীরা মিটিং করতে আসতেন। চুপিসারে সেই মিটিং হতো, এবং বিপ্লবীরা কি করতেন, এই ব্যাক ডোর, পেছনের এই যে দরজা, এই দরজাটা দিয়ে কিন্তু আস্তে আস্তে চুপিসারে বেরিয়ে যেতেন। ওই যে ওপরের যে ধারের ঘরটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ওনার বেডরুম। আর সামনের ঘরটা হচ্ছে হিরণময়ী দেবীর মৃত্যুকালীন ঘর। শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী ঘরেতে মৃত্যু। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা হচ্ছে বার্মা স্টাইলে বাড়ি, চারদিকটা গোল বারান্দা, মাঝখানে বাড়ি। ওনার জন্মস্থান হচ্ছে হুগলি দেবানন্দপুর, যেটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। লেখাপড়া করেন মামার বাড়ি বিহার ভাগলপুরে। চাকরি সূত্রে উনি বার্মায় চলে যান। বার্মায় উনি চাকরি করতেন। ওখানে উনি প্রথম বিয়ে করেন শান্তি দেবী। ওখানে একটা ছেলেও হয়। ছেলে স্ত্রী দুজনেই প্লেগ রোগেতে মারা যান। উনি ওখানে চাকরি ছেড়ে দিলেন, এসে হলেন হাওড়া বাজেশিবপুর। বিকেপাল স্কুল, অলকা সিনেমার পেছন গলিতে ভাড়া থাকতেন। এখানে উনি এলেন কেন? শামতাবেরের বসত বাড়ি। এর পাশের গ্রাম হচ্ছে গোবিন্দপুর। ওনার বড়দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, যে ছদ্মনামে উনি লিখতেন। দিদির বাড়ি আস্তে আস্তে এই জায়গাটা কিনে ভালো লেগে বাড়ি তৈরি করেন। শরৎচন্দ্র এই বাড়িতে জীবনের শেষ 12 বছর বার্ধক্য জীবনটা এই বাড়িতে কাটিয়েছিলেন। সেই জন্য বলা হয় শামতাবেরের শরৎচন্দ্রের বসত বাড়ি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির একদম সামনেই কিন্তু আছে রূপনারায়ণ নদী। এখন আমরা একটু রূপনারায়ণ নদীর রূপটা দেখে নেব। এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়ি আছে, ঠিক বাড়ির পাশ দিয়েই একদম সোজা রাস্তাটা বেরিয়ে গেছে। এই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে বাঁদিকে গেলেই কিন্তু এই যে রূপনারায়ণ নদী দেখা যাচ্ছে। পরিবেশটা একদম অসম্ভব সুন্দর হয়ে উঠেছে, মানে আকাশে মারাত্মক মেঘ করে উঠেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। দীর্ঘ ছুটি নিয়ে কিন্তু সবসময় ঘুরতে যাওয়া সম্ভব নয়, তাই মাঝে মধ্যে রবিবার বা ছুটির দিনে এইসব জায়গা ঘুরতে আসার জন্য কিন্তু আদর্শ। আর এরকম শান্ত নিরিবিলি পরিবেশে ঘোরা সত্যি মনটাকে একদম মুগ্ধ করে দেয়।
এবারে যাব মদন গোপালজির মন্দিরে। এইখান থেকে মদন গোপালজির মন্দির প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, 5 থেকে 6 মিনিট সময় লাগে। আমরা এখন এসে গেছি 373 বছরের পুরনো মদন গোপালজির মন্দিরে। ষোলোশো 51 খ্রিস্টাব্দে এখানকার জমিদার শ্রী মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, এবং উনি জমিদারই ছিলেন না, উনি কিন্তু একজন মহৎ কুস্তিগীরও ছিলেন। এবং যেটা শোনা যায় যে উনি পুরীতে বেড়াতে গেছিলেন এবং সেখান থেকে উনি ফিরে আসার পরে জগন্নাথ দেবের স্বপ্ন পান যে এখানে মন্দির গড়ার জন্য, এবং তারপরেই উনি এই মন্দিরটি গড়েন। যেটা শোনা যায় যে উনি যখন পুজো দিতে আসতেন, এখানে একটা বড় নোড়া আছে পাথরের, সেই নোড়াটা নিয়ে এই মন্দিরকে 7টা পাক দিত এবং দেবার পরে নদীতে স্নান করে তারপরে এখানে পুজো দিয়ে ভোগ প্রসাদ খেত। ওটা কৃষ্ণ পুষ্টি পাথরে, এইটা রাধিকা। তারপরে যাদের ছেলেগুলো হয়নি তার গোপাল দিকে পুজো দিয়ে যায়, ওপরে সন্ন্যান গোপাল, বুঝলেছি, মানসিক করে হয়ে ওঠে। আর এই নিচে যেগুলো পুজো হয়, ওই নোড়াটা তখনকার দিনে দুর্গা আর নারায়ণ আছে, শিব আছে, শয়ন ঘর এইটা, বুঝলেন। এইটা দেখে আসুন, ঠাকুর পুজো হয়ে গেলে শোয়া হয়, আবার সন্ধ্যাবেলা এসে এখানে রাস পুজো হয়, বিপত্তানি পুজো হয়, জন্মাষ্টমী পুজো হয়, বুঝেছেন, প্রচুর লোক হয়। জন্মাষ্টমী পুজোতেও প্রচুর লোক হয়, রাত্রি পুজো করে যেভাবে ব্যবহার করেছিল। সেই নোড়াটা এখানে পড়ে আছে, মানে সত্যি দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত বড় একটা নোড়া কিভাবে উনি নিয়ে 7 পাক খেতেন মন্দিরটাকে। দেখুন একবার, মানে ভাবা যায় না মানে কত শক্তিধর কুস্তিগির উনি ছিলেন। খুব সুন্দর এখানটা ঘুরলাম। একদিনে ঘোরার জন্য এই দেউলটি জায়গা কিন্তু আদর্শ, তো আপনারাও আসবেন, যথেষ্ট ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।